আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। পঞ্চম দিন পর্যন্ত বাংলাদেশ আর পাকিস্তানের দ্বিতীয় টেস্টটা গেলই গেল। আমার মনে হচ্ছিল অন্তত চতুর্থ দিনের মধ্যে হয়তো পাকিস্তান অল আউট হয়ে যাবে, বাট দে হ্যাভ পুট আপ আ ভেরি ভেরি গুড ফাইট। পাকিস্তান ছেড়ে কথা বলবে না, এবং এটাই টেস্ট ক্রিকেট। অর্থাৎ টেস্ট ক্রিকেটে আপনি কোনো সময় ভাবতে পারেন না যে আপনি ম্যাচটা জিতেই গেছেন। ফুল এফোর্ট দিয়ে আপনাকে অর্জন করতে হবে জয়টা, এবং বাংলাদেশ আজকে একটা কঠিন দিন পার করেছে। অন্তত পুরোটা দিন খুব কঠিন কন্ডিশনে তারা বোলিং করেছে। সকাল থেকে বৃষ্টি নেই, এবং আমরা যেটা ভাবছিলাম যে নতুন বলে বাংলাদেশের বোলাররা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট পাবেন, পেসাররা বিশেষ করে, সেই এনভায়রনমেন্টের কোনো ব্যাপারই ছিল না। আমরা প্রথম ওভার থেকেই দেখছিলাম যে দ্য বল ওয়াজ নট ডুইং এনিথিং, এবং ওই চমৎকার একটা ব্যাটিং উইকেটে পাকিস্তান কিন্তু ডে 4-এ ব্যাটিংটা করা শুরু করেছিল। যদিও তাদের সামনে ওয়ার্ল্ড রেকর্ড টার্গেট 437 রান, তারপরও উইকেটের যে আচরণ বা ব্যবহার সেটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছিল যে পাকিস্তানের যদি তারা সেন্সিবলি ব্যাটিং করতে পারে, দে কুড গেট ক্লোজ, দে কুড গেট দ্য ম্যাচ ভেরি ডিপ। এবং দিন শেষে পাকিস্তানের পঞ্চম দিনে দরকার 121 রান, বাংলাদেশের দরকার 3 উইকেট, যেখানে এক প্রান্তে রিজওয়ান অলরেডি আছেন, অন্য প্রান্তে কিন্তু ওই বোলাররা ব্যাটিং করছেন, সাজিদ আছেন, এরপর হচ্ছে বাকি দুই টেইল এন্ডার নামবেন। সো জয়ের পাল্লাটা বাংলাদেশের দিকে ডেফিনেটলি ভারী, এবং আমার কাছে মনে হয় যে আগামীকাল লাঞ্চ সেশনের মধ্যে হয়তো ফয়সালা হয়ে যাবে, বাংলাদেশ তাদের জয়টা নিশ্চিত করতে পারবে ওই 3টা উইকেট নিয়ে। তবে এই পুরো টেস্টে আপনি যদি টার্নিং পয়েন্টগুলোর কথা বলেন, আমার মনে হয় এখনই আমরা বলে দিতে পারি কোন জায়গাটায় একটা মেজর ডিফারেন্স হয়েছে দুটো দলের, যেখানে রেজাল্টটা হয়তো বাংলাদেশের পক্ষে আসছে পাকিস্তান সেকেন্ড ইনিংসে এত ভালো ব্যাট করার পরেও। এবং সেই ব্যাপারটা হচ্ছে তাদের ক্যাচিং এবং ফিল্ডিং। পাকিস্তান তাদের বোলিং ইনিংসে বাংলাদেশের একাধিক খেলোয়াড়দের অনেকগুলো ক্যাচ তারা ড্রপ করেছেন, সেগুলো কিন্তু আমরা দেখেছি। মিস হ্যাপস, মিস ফিল্ডিং, ড্রপড ক্যাচ, এগুলো কিন্তু পাকিস্তানের এই পুরো এফোর্টের মধ্যে গিয়েছে, যেটা বাংলাদেশকে অনেকভাবে হেল্প আউটও করেছে। তবে বাংলাদেশের এন্ড থেকে আমি বলবো, বাংলাদেশের জয়ের পেছনে লিটন দাসের সেঞ্চুরি, পরের ইনিংসে 50 হোক, মুশফিকুর রহিমের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হোক, মাহমুদুল হাসান জয়ের একটা ভালো স্কোর হোক, যত যাই আমরা ব্যাটারদের বা বোলারদের প্রশংসা করি না কেন, মিরাজ, তাইজুল, নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল, এভরিওয়ান ডিড ওয়েল। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেই গ্রাউন্ড ব্রেকিং জিনিসটা হয়েছে, যেটাতে করে দুটো দলের মধ্যে মেজর তফাৎটা করেছে, সেটা হচ্ছে ফিল্ডিং। আমি পার্টিকুলারলি গুনে গুনে 8টা ইনস্ট্যান্স বলতে পারবো পাকিস্তানের ব্যাটিং এর 2 ইনিংসে, যেখানে বাংলাদেশি ফিল্ডাররা এত দারুণ ক্যাচ নিয়েছেন, যেখানে ক্রেডিটটা আসলে বোলারের পাশাপাশি ফিল্ডারদেরকেও ইকুয়ালি দিতে হবে। আমরা একদম প্রথম ইনিংসে চলে যাই, যেখানে বাংলাদেশ প্রথম ব্রেক থ্রুটা আনার চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় আবদুল্লাহ ফাজালের একটা ক্যাচ, সেটা তাসকিন আহমেদের বলে এজড হয়েছিলেন তিনি। লিটন দাস যেভাবে বাদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নিয়েছিলেন, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ক্যাচ। সে বলটা ফার্স্ট স্লিপ পর্যন্ত ক্যারি করতো না, তবে লিটন যেভাবে সুপারম্যানের মতো ডাইভ দিয়ে ক্যাচটা ধরেছেন, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ড্রপও করে ফেলতে পারতেন, হয়নি, কিন্তু হি টুক অ্যান এক্সিলেন্ট ক্যাচ। আমরা এরপর নাইম হাসানের ক্যাচটার কথা বলতে পারি। শান মাসুদ ওয়াজ লুকিং গুড, সেটা ফার্স্ট ইনিংসেরই কথা। মিরাজের একটা শর্ট বল, মারার মতো বল, সেটা সে ব্যাকফুটে গিয়ে ক্যাজুয়ালি কাভারে ড্রাইভ করেছে, বাট বেশ জোরের সঙ্গে ড্রাইভ করেছিল। 12th ম্যান হিসেবে নাইম হাসান ঢুকেছিলেন, ওই কাভার অঞ্চলে ফিল্ডিং করছিলেন, লো ডাউন একটা ক্যাচ নিয়েছেন, রিফ্লেক্স ক্যাচ, ফ্যান্টাস্টিক ক্যাচ। এবং ওটাও কিন্তু পাকিস্তান ওই যে ফার্স্ট ইনিংসে 232 করেছে, তার পেছনে এই শান মাসুদের আর্লি উইকেট পেয়ে যাওয়াটা উইথ আ ফ্যান্টাস্টিক ফিল্ডিং এফোর্ট ডেফিনেটলি বাংলাদেশের কাজে লেগেছে। নাহিদ রানা একটা ক্যাচ ধরেছেন, শেষ ভাগে কিন্তু পাকিস্তানি ব্যাটাররা ওই ডেফিসিটটা কমানোর অনেক চেষ্টা করছিলেন, সেখানে নাহিদ রানা, হাসান আলীর একটা শট যেটা তিনি খেলার চেষ্টা করছিলেন তাইজুলকে, নাহিদ রানা দৌড়ে গিয়ে অনেক দূর রানিং করে তারপরে ফার্স্ট ধাক্কায় বলটা ধরতে পারেননি, একটু হাত থেকে বেরিয়ে গেছে, বাট রিফ্লেক্স অ্যাকশনে হি টুক দ্যাট ক্যাচ, রোল ওভার করেছেন বলটা হাতের মধ্যে রেখে। দ্যাট ওয়াজ অ্যানাদার ফ্যান্টাস্টিক এফোর্ট অ্যান্ড ফ্যান্টাস্টিক ক্যাচ। এবং একদম শেষ দিকে সাজিদ যখন তাইজুলকে মারছিলেন এবং টানা 3টা ছক্কা হাঁকিয়ে মনে হচ্ছিল যে তিনি আসলে সমস্যায় ফেলবেন আমাদেরকে, সেই জায়গার মধ্যে তানজিদ তামিম একটা দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন ওই ডিপ থার্ড অঞ্চলটায়, খুব ভালো একটা লো ডাউন ক্যাচ। এবং আম্পায়াররা দেখেছিলেন, থার্ড আম্পায়ারকে রেফার করেছিলেন ইফ ইট ওয়াজ আ ফেয়ার ক্যাচ অর নট। রেফার করতে যাওয়া মানেই কিন্তু বুঝতেই পারছেন ইট ওয়াজ আ টাফ ক্যাচ, আম্পায়ার নিশ্চিত নন যে ক্যাচটা ঠিকঠাক নেওয়া হয়েছে কি হয়নি। তানজিদ তামিম টুক ইট ভেরি ওয়েল। সেকেন্ড ইনিংসে আসি, সেখানে তো আরো অসাধারণ কিছু ঘটনা ঘটেছে, এবং খুব ইম্পর্টেন্ট মোমেন্টে বাংলাদেশের ফিল্ডাররা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। আমরা প্রথম ক্যাচটাই বলতে চাই, মেহেদী মিরাজ গালিতে যে ক্যাচটা নিয়েছেন, আবারও ব্যাটার সে আবদুল্লাহ ফজল, তবে বোলার ছিলেন নাহিদ রানা। শর্ট অফ লেন্থের বল তিনি ফেন্ড অফ করতে চাইলেন, গালি অঞ্চলে রিফ্লেক্স একটা ক্যাচ নিয়েছেন সেখানে মেহেদী হাসান মিরাজ। ইট ওয়াজ এ ভেরি ভেরি গুড টেক। কমেন্টেটর অনেক প্রশংসা করছিলেন, কারণ খুবই খুবই কম সময়ের ভিতরে, ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ক্যাচটা ধরতে হতো, এবং মিরাজ প্রপারলি ক্যাচটা নিয়েছেন। সেকেন্ড যে ক্যাচটার কথা বলবো, আই থিঙ্ক এই ক্যাচটাই পুরো ম্যাচের টেম্পোটা বা মোমেন্টামটাই ঘুরিয়ে দিয়েছে। বাবর আজম এবং শান মাসুদ একটা চমৎকার পার্টনারশিপ করছিলেন, প্রায় 100 রানের পার্টনারশিপ তাদের হয়ে যাচ্ছিল, এবং হঠাৎ করে মনে হচ্ছিল যে এত ভালো একটা ব্যাটিং উইকেটে এই দুজন যদি সেটেলড হয়ে যান তাহলে কিন্তু বিপদ। শান মাসুদ 50 ইতিমধ্যে পেয়ে গিয়েছিলেন, বাবর আজম ওজন 47। সেই জায়গাটায় ডাউন দ্য লেগ নিরীহ একটা ডেলিভারি, লিটন কুমার দাস আগেই অ্যান্টিসিপেট করে লেগ সাইডে চলে গিয়েছিলেন, এবং
ছোট্ট একটা ব্যাটের এজ ছিল বা ফেসটা ওপেন করে ব্যাটের ডিফ্লেকশন ছিল, লিটন হোয়াট আ বিউটিফুল টেক বিহাইন্ড দ্য উইকেট, এবং অসাধারণ সেই টেকটা নেওয়ার পর লিটন পাখির মতো উড়লেন, মানে নিজে এত খুশি হয়েছেন এই ক্যাচটা নিয়ে। উই ওয়ার অল ভেরি হ্যাপি, ফ্যান্টাস্টিক একটা ক্যাচ তিনি নিতে সক্ষম হয়েছিলেন। এরপরে আসে শান মাসুদের উইকেটটাও। শান মাসুদ ওয়াজ প্লেইং সো ওয়েল, পাকিস্তানের ক্যাপ্টেন, সে একটা ভালো 50 করে হি ওয়াজ পুটিং আপ আ গুড পার্টনারশিপ, এবং সেই সময়টার মধ্যেই তাইজুলের একটা বলে ফরওয়ার্ড শট লেগে মাহমুদুল হাসান জয় টুক আ ফ্যান্টাস্টিক ক্যাচ, রিফ্লেক্স ক্যাচ, আবারও শার্পলি বলটা নিচের দিকে নেমে আসছিল, বাট জয় তার সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে রেখে বলটাকে একেবারে হাতে জমিয়ে ফেলেছেন। মানে তিনি, আমি দেখছিলাম যে দ্বিতীয় দিনের শুরুতে, ইভেন আজকের দিনের শুরুতেও তিনি কিন্তু ওই ক্লোজ ক্যাচিং প্র্যাকটিস করছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়ে। সো দ্যাট ওয়ার্কড আউট ওয়েল ফর হিম। জয়ের কন্ট্রিবিউশনটা ফিল্ডে, স্পেশালি ওই ফরওয়ার্ড পজিশনগুলোতে অসাধারণ ছিল, এবং সেই ক্যাচটা এটার একটা জ্বলন্ত প্রমাণ। আর একদম শেষ দিকটায় গিয়ে যখন উইকেট পড়ছে না, দ্বিতীয় নতুন বল বাংলাদেশ নিয়ে নিল আজকের দিনের সন্ধ্যায়, আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম রিজওয়ান এবং সালমান আলী আঘার ওই পার্টনারশিপটা দেখে, বাট ফাইনালি তাইজুল নতুন বলে হি গট দ্য ব্রেক থ্রু, সালমানকে আউট করেছিলেন, এবং তারপর যখন হাসান আলী নামলেন, হাসান আলীকে রিজওয়ান স্ট্রাইকটা দিয়েছিলেন তাইজুলের এগেনস্টে, ভাবছিলেন যে রিজওয়ান সার্ভাইভ কোনো মতে করে গেলেই হলো, হাসান আলী হ্যাজ টু ডিফেন্ড করতে চাইলেন, তাইজুল একটা টার্নিং ডেলিভারি দিলেন, এবং ফার্স্ট স্লিপে দাঁড়ানো শান্ত, যার কাছে এই পুরো ইনিংসে কোনো বল যায়ইনি, সুযোগই পাননি তিনি স্লিপে ক্যাচ করার, কিন্তু তিনি ফার্স্ট স্লিপে দাঁড়িয়েছিলেন পুরোটা সময়, স্পিনারের এগেনস্টে, পেসারদের এগেনস্টে। ফাইনালি একটা চান্স আসলো একদম দিনের শেষ ভাগটায়, হি ডিড নট লুজ হিজ কনসেন্ট্রেশন, ভেরি গুড লো ডাউন একটা ক্যাচ নিয়েছে শান্ত, এবং তাইজুল তার 4th উইকেটটা তুলে নিয়েছে, হাসান আলীকে বাংলাদেশ বিদায় করে দিয়েছে। আর মাত্র 3টা উইকেট বাংলাদেশের প্রয়োজন। তবে এই যে দুর্দান্ত ক্যাচিং, আমি দুটো ইনিংস মিলিয়ে 8টা ভিন্ন ভিন্ন ধরনের ক্যাচের কথা বললাম, যেখানে কিছু সময় একই ক্যারেক্টার প্লে করেছেন, যেমন লিটন দাস ওয়াজ দ্য ক্যারেক্টার, যিনি কিনা দুটো দারুণ ক্যাচের মানে সাথে ছিলেন। মেহেদি হাসান মিরাজ ওয়াজ ওয়ান অফ দেম, নাজমুল হোসেন শান্ত একটা ক্যাচ নিয়েছেন, স্লিপ কোর্ডেন ওয়াজ অন পয়েন্ট, ফ্যান্টাস্টিক পারফরমেন্স ফ্রম আওয়ার স্লিপ ফিল্ডার্স। আর আউটফিল্ডেও যখন ক্যাচগুলো এসেছে, উই অল টুক ইট ভেরি ওয়েল। আমাদের ফরওয়ার্ড শর্ট লেগ বা সিলি পয়েন্ট, এই জায়গাটাতে মাহমুদুল হাসান জয় ওয়াজ এক্সিলেন্ট। সো আমার কাছে মনে হয় যে এটা খুব আন্ডার রেটেড, আমরা আসলে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছি না আমাদের ওভারঅল এই ফিল্ডিং এফোর্টটাকে, বিকজ এইটা কিন্তু একটা টিমের মোরালকে বুস্ট করে দেয়। একটা 50-50 চান্সকে আপনি ফুল চান্সে কনভার্ট করছেন, সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। সো লাভলি টু সি বাংলাদেশের ফিল্ডারদের এই ধরনের এফোর্ট এবং এই ধরনের কমিটমেন্ট এবং এই ধরনের স্কিল ইমপ্রুভমেন্ট। স্লিপ কোর্ডেনে আমরা আগে অহরহ ক্যাচ মিস করতাম, এখন কিন্তু সে ব্যাপারটা ঘটছে না। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, এবং আমি আশা করবো যে বাংলাদেশ আগামীকাল ম্যাচটা ডেফিনেটলি জিতবে। আর সেটা জেতার পেছনে এই যে ক্যাচগুলো বললাম, সেগুলোর কিন্তু একটা বিশাল বড় অবদান রয়েছে। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা অ্যাগ্রি করেন নাকি, এবং এই যে 8টা ক্যাচের লিস্ট আমি আপনাদেরকে দেখালাম, তার মধ্যে কোন ক্যাচটা আপনাদের সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে কঠিন মনে হয়েছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অল স্পোর্ট এবিপি, ভালো থাকবেন সবাই।